এখন যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা দক্ষিণ ভারতের কেরলের একটা ঘটনা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেখানে কুমারী ইন্দু নামে একজন মেধাবী ছাত্রী স্কলারশিপ পেয়ে রিসার্চ করতে গেছিল। আর সেই ইনস্টিটিউটের একজন প্রফেসর, তার নাম ছিল সুভাষ। সুভাষ আর ইন্দু দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। ইনস্টিটিউটের অনেকেই কিন্তু এই ব্যাপারে জানতো যে দুজনের মধ্যে একটা প্রেম সম্পর্ক আছে। ইন্দু আর সুভাষ দুজনে ঠিক করে যে তারা বিয়ে করে ফেলবে, কারণ তাদের দুজনের মধ্যে যথেষ্ট ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল। সুভাষ বিয়ে করার জন্য কোঝিকোড় কোর্টে একটা অ্যাপ্লিকেশানও দিয়েছিল। অ্যাপ্লিকেশান দেওয়ার পরে সে 25 এপ্রিল 2012-তে একটা ডেট পায় যে সেদিন সে নিজের পার্টনারকে নিয়ে যাবে আর তাদের দুজনের বিয়েটার রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রি একটা ম্যারেজ হয়ে যাবে। আর সে ইন্দুকে একটা সারপ্রাইজ দিতে চাইছিল। সে একটা টিকিট কাটে, তাদের যে কাছাকাছি রেলওয়ে স্টেশন মানে তিরুঅনন্তপুরম, সেখান থেকে কোঝিকোড় বলে একটা জায়গা, সেখানকার কোর্টে গিয়ে তাদের বিয়েটা হবে। তো সে একটা টিকিট কাটে তিরুঅনন্তপুরম থেকে কোঝিকোড় যাওয়া। কোঝিকোড় পুরো ওভারনাইট জার্নি, সেখানে যাবে, তারা বিয়ে করবে, আবার কিন্তু তারা ফিরে আসবে তিরুঅনন্তপুরম। আবার তিরুঅনন্তপুরম থেকে আরও একটা টিকিট কাটে, সেটাতে সে যাবে দিল্লি পর্যন্ত। দিল্লি থেকে আবার যাবে সিকিম। দিল্লি যাওয়া বা সিকিম যাওয়া দুটোই হচ্ছে তাদের বিয়ের পরের হানিমুন। ইন্দুকে সুভাষ সারপ্রাইজ দেবে বলে এই টিকিটগুলো কেটে নেয়, কিন্তু ইন্দুকে কিচ্ছু জানায়নি। সুভাষ আর ইন্দু দুজনেই কিন্তু নিজেদের বাড়িতে থাকতো না, তারা দুজনেই হোস্টেলে থাকতো। আর দুজনের বাড়িটাই কিন্তু একই জায়গাতেই ছিল। ইন্দুর বাড়ির লোকজনেরা জানতো না যে ইন্দু আর সুভাষের মধ্যে কোনো সম্পর্ক আছে, কিন্তু তারা এটা জানতো যে সুভাষ আর ইন্দু দুজন খুব ভালো বন্ধু। সুভাষ ইন্দুর বেস্ট ফ্রেন্ড, দুজন একই জায়গাতে থাকে, একই জায়গায় তাদের বাড়ি, সেই জন্য তাদের মধ্যে আরও ভালো সম্পর্ক। 24 এপ্রিল 2012 সমস্ত টিকিট কেটে সুভাষ কিন্তু রেডি করে ফেলে। সুভাষ ইন্দু কুমারীকে জানায় যে আজকে রাত্রিবেলায় তাদের ট্রেন আছে। ইন্দুও রাজি। এদিকে কিন্তু ইন্দুর মা বাবা ইন্দুর জন্য পাত্র দেখছিল। তারপরে ইন্দুর জন্য একটা যোগ্য পাত্র পেয়েও যায়। অভিষেক ছিল তার নাম। ইন্দুর সাথে তার বিয়ে ঠিক হয়ে যায় ইন্দুর সম্মতিতে। তারপরে বিয়ের কার্ডও ছাপানো হয়ে যায়। এই সমস্ত কোনো ব্যাপারেই কিন্তু ইন্দু সুভাষকে কিচ্ছু বলেনি। তো সেদিন, যেদিন রাত্রেবেলায় তাদের ট্রেন ছিল, নেক্সট ডে তাদের বিয়ে হওয়ার কথা ছিল, সেই দিনই বিকেলবেলায় ইন্দুর মা আর বাবা সুভাষের বাড়িতে যায় ইন্দুর বিয়ের কার্ড দিতে। কারণ ইন্দুর মা আর বাবার মনে হয় যে সুভাষ যেহেতু তাদের মেয়ের বেস্ট ফ্রেন্ড, তো প্রথম কার্ডটা সুভাষের বাড়িতেই দেওয়া উচিত। তারা বিকেলবেলায় আসে, সুভাষের বাড়িতে কার্ড দিয়ে চলে যায়। সুভাষের বাড়ির লোকজনেরা ফোন কলে সুভাষকে জানায় যে ইন্দুর বিয়ে, ইন্দুর বাড়ির লোকজন এসে কার্ড দিয়ে গেছে, তুমি ইন্দুকে কনগ্র্যাচুলেশন অবশ্যই জানিয়ে দিও আমাদের তরফ থেকে। সুভাষ বুঝতেই পারছিল না যে হচ্ছেটা কি। এবার রাত্রেবেলায় যথাসময়ে হোস্টেল থেকে সুভাষ আর ইন্দু বেরিয়ে যায়। তারা ট্রেনে উঠে বসে। 3rd এসিতে তাদের টিকিট ছিল। তারা দুজন কোঝিকোড়ের উদ্দেশ্যে রওনা দেয়। বেশ রাত হয়ে গেছে, রাত প্রায় 12টা-1টা। সেই সময় সুভাষ সমস্ত ঘটনাটা ইন্দুকে বলে যে আমরা বিয়ে করব, বিয়ে করার পরে আমরা নেক্সট ডে হানিমুনে চলে যাব। তখন ইন্দু বেঁকে বসে, বলে ঘোরাঘুরি বা প্রেম সম্পর্ক এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না। সুভাষ বলে না, বিয়ে তো করতেই হবে, কেন তুমি বিয়ে করতে পারবে না? সে বলে আমাদের দুজনের কাস্ট আলাদা। তো সুভাষ বলে যে আমরা বিয়ে করে তারপরে এসে জানাবো। তো মা বাবার আর কোনো উপায় থাকবে না, মেনে নিতেই হবে। ইন্দু কিন্তু কিছুতেই রাজি হচ্ছিল না। সুভাষ যে কোনোভাবে ইন্দুকে মানাতে চাইছিল যে কালকে আমরা গিয়ে কোর্টে বিয়ে করছি, কারণ আমি দরখাস্ত দিয়ে রেখেছি আর বিয়ে আমাদের কাল হবেই। ইন্দু কিন্তু রাজি হচ্ছিল না। ইন্দু এর আগেও অনেকবার সুভাষের সাথে বেড়াতে গেছে, কিন্তু সে জানতো না যে এবারে সুভাষ তাকে বিয়ের জন্য নিয়ে যাচ্ছে। সে ভাবছিল নর্মাল
যেমন আগেও সে বেড়াতে গেছে সেই রকমই হয়তো এবারও বেড়াতে যাচ্ছি। তো যাই হোক, দুজনের মধ্যে তর্ক শুরু হয়। তর্ক যখন হচ্ছিল, ইন্দু খুব উত্তেজিত হয়ে জোরে জোরে কথা বলছিল। তো আশেপাশের যে সিটের লোকজনেরা তারা অবাক হয়ে তাদের দুজনের দিকে তাকাচ্ছিল। তখন সুভাষ বলে যে চলো আমরা একটু দূরে গিয়ে আলাদা সবার থেকে নির্জনে গিয়ে একটু আলোচনা করি, বিয়ে কিন্তু তোমাকে আমার সাথেই করতে হবে। তো এবার তারা চলে যায় বগির দরজার কাছে। দরজা খুলে তারা দুজন সেখানে কথা বলতে শুরু করে। নানানভাবে যুক্তি দিয়ে ইন্দু বোঝাতে চাইছিল যে সে কেন বিয়ে করতে পারবে না। সুভাষ কিন্তু বলছে না, ইন্দুর অন্য কোথাও বিয়ে করা যাবে না, ইন্দুকে তার সাথেই বিয়ে করতে হবে। দুজনের মধ্যে তর্ক চলতে থাকে। রাত প্রায় 2টো। সেই সময় পেরিয়া নামের একটা নদী, যার উপরে আলুভা রেল ব্রিজ, খুব কমজোর ব্রিজ, সেই জন্য সেটার উপর দিয়ে ট্রেন খুব ধীরে ধীরে ক্রস করে। এই সময় ট্রেন যখন ক্রস করছিল, দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। প্রফেসর সুভাষ ইন্দুকে জোরে ধাক্কা মারে। ইন্দু নিচে পড়ে যায়, আর পড়ে যাওয়ার সময় ব্রিজের লোহা ইন্দুর মাথার পেছন দিকে লাগে, পড়ে যায়। নেক্সট স্টেশনে নেমে সুভাষ কিন্তু ফিরে আবার নিজের হোস্টেলে চলে আসে। নেক্সট ডে সকাল হয়ে যায়, আবার নর্মাল অন্য দিনের মতোই সে নিজের কলেজের ক্লাস ইত্যাদি করতে শুরু করে। প্রত্যেক দিন ইন্দুর বাবা মা তার সাথে ফোনে কথা বলতো। তো ইন্দুর বাবা এন কৃষ্ণন নায়ার, সে যখন ফোন লাগায় মেয়েকে, কিছুতেই কল লাগছিল না। সে বুঝতে পারছিল না যে হলোটা কি। সারাদিন যখন চেষ্টা করা হয়, তারপরের দিন তিনি পুলিশ স্টেশনে যান, নিজের রিপোর্ট লিখিয়ে আসেন। নেক্সট ডে কিন্তু ব্রিজের তলায় ওই বডিটা ভেসে ওঠে, আর সেখানে অনেক বালি তোলার লেবাররা কাজ করতো, তারা ওই বডিটাকে দেখতে পায়। রেল পুলিশকে জানানো হয়, রেল পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ নিজের রিপোর্টে লেখে যে ট্রেনে যাওয়ার সময় কোনো মেয়ে সুসাইড করেছে। তারপরে তদন্ত হয়, তদন্তে এটাই উঠে আসে সামনে যে একটা মেয়ে ট্রেন থেকে লাফিয়ে সুসাইড করেছে। তারপরে যখন আরও চর্চায় আসে ব্যাপারটা, তখন এটাও জানা যায় যে মেয়েটার কিছুদিন পরে বিয়ে ছিল। তখন লোকজন এটাই ধরে নেয় যে বিয়ে হয়তো তার পছন্দ মতো পাত্রের সাথে হচ্ছিল না, বাড়ির লোকজন জোর করে বিয়ে দিচ্ছিল, সেই জন্যই সে সুসাইড করেছে। কিন্তু তার বাবা সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার মেয়ে সুসাইড করেছে, বা এই বিয়েতে তার মত ছিল না। কারণ তিনি নিজের মেয়েকে আলাদাভাবে ডেকে জিজ্ঞেস করেছিলেন যে তার যদি অন্য কোথাও বিয়ে করার ইচ্ছা থেকে থাকে সে যেন অবশ্যই জানায়। তো তার মেয়ে ইন্দু তাকে বলেছিল না, তার এরকম কোনো ব্যাপার নেই, তার বাবা যার সাথে তার বিয়ে ঠিক করতে চাইছেন সে তার সাথেই বিয়ে করতে রাজি আছে। সেই জন্যই তিনি অভিষেকের সাথে নিজের মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। ইন্দুর বাবা হাইকোর্টে যান, তারপরে হাইকোর্ট থেকে শুনানি হয়, কেসটা ক্রাইম ব্রাঞ্চের হাতে দিয়ে দেওয়া হয়। এবার ক্রাইম ব্রাঞ্চ নিজের তদন্ত শুরু করে। তদন্ত শুরু করার পরে প্রথমেই এটা প্রমাণ হয় যে মেয়েটা সুসাইড করেনি। কারণ যদি সুসাইড করে কেউ, তো কখনোই তার মাথার দিকে পেছনে আঘাত থাকে না, তার সামনের দিকে আঘাত থাকে, বুকে মাথা ইত্যাদিতে আঘাত থাকে। সেই ধরনের কোনো আঘাত ছিল না, তার আঘাতটা ছিল পেছন দিকে। প্রথমেই প্রমাণ হয়ে যায় যে এইটা সুসাইড নয়। তারপর আশেপাশের লোকজনেরা, বিশেষ করে যে বালি তোলার লেবাররা নিচে থাকে, তাদের কাছে জিজ্ঞাসাবাদ হয়। যদিও সেটা ঘটেছিল গভীর রাতে ঘটেছিল, কিন্তু একজন লেবার বলে যে খুব ভোর রাত্রে উঠে বালি তোলার কাজ করতে হয়, সেই জন্য সে ওখানেই ঘুমিয়ে পড়ে। আর যখনই কোনো ট্রেন যায় ব্রিজের ওপর দিয়ে, সেই আওয়াজে তার ঘুম ভেঙে যায়, আর ট্রেন ধীরে ধীরে ক্রস করে, সে শুয়ে শুয়ে ব্যাপারটা দেখে। সেদিনও দেখছিল। তারপরে হঠাৎ করে সে দেখেছিল যে কিছু একটা অন্ধকারে খুব জোর আওয়াজের সাথে ব্রিজ থেকে নিচে পড়ে গেল। সেই সঙ্গে সে এটাও দেখেছিল যে যে দরজা দিয়ে পড়ে গেল সেই দরজাতে কিন্তু আরও কেউ দাঁড়িয়েছিল, হাফ শার্ট পরা, আর তার হাইটটা মাঝারি ছিল, সে খুব লম্বা ছিল না। এই দুটো ব্যাপার যখন বলা হয়, তখন পুলিশ আরও ভালোভাবে তদন্ত করতে শুরু করে। তারপরে সেই দিনের রাত্রিবেলার প্রত্যেকটা ট্রেনের যখন রিজার্ভেশন লিস্ট দেখা হয়, তখন ইন্দু আর ইন্দুর সাথে সুভাষের নামটা আসে।
তো ইন্দুর বাড়ির লোকজনেদেরকে জিজ্ঞেস করা হয় যে সুভাষটাকে, তো তারা বলে যে সুভাষ তার একজন বন্ধু। সুভাষের কাছে যাওয়া হয়, সুভাষ বলে যে হ্যাঁ সে তার বন্ধু, সে অনেকবার তার সাথে অনেক জায়গায় গেছে, সেদিনও গেছিল। সেই মেয়েটার মন খারাপ ছিল, সে নিজের বিয়ের ব্যাপারে বলছিল। তারপরে দুজন গল্প করতে করতে যে যার সিটে ঘুমিয়ে গেছিল। যখন সুভাষের ঘুম ভাঙে তখন সে দেখে নিজের সিটে ইন্দু নেই। ইন্দুর মা বাবার এবার সন্দেহ হয় যে সুভাষের সাথেই যখন ছিল তো সুভাষের তো উচিত ছিল তাদের বাড়িতে এসে জানানো। তারপরে সুভাষের কল ডিটেল চেক করা হয়, সেই সঙ্গে সুভাষ আর ইন্দু দুজনের কল ডিটেল চেক করা হয়, সুভাষের ল্যাপটপ চেক করা হয়। তার মধ্যেও দুজনের, ইন্দু আর সুভাষের অনেকগুলো খুব ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, ভিডিও ইত্যাদি পাওয়া যায়। আগেই বলেছি সুভাষ একজন প্রফেসর ছিল, তো সেই ইনস্টিটিউটে প্রফেসরের যে রুম ছিল একটা, সেখানেও পুলিশ যায় তদন্ত করতে। সেখানের সিটেও কিন্তু ইন্দুর চুল পাওয়া যায়, চুলটা ম্যাচিং করে ডিএনএ করে দেখা হয়, তো বোঝা যায় যে ওটা ইন্দুরই চুল। আর ওই ইনস্টিটিউটের অন্যান্য প্রফেসর আর ছাত্রছাত্রী সবাই কিন্তু ইন্দু আর সুভাষ দুজনের মধ্যে সম্পর্কটা জানতো, সেগুলো তারা সবাই জানায় তদন্তর স্বার্থে। সুভাষকে পুলিশ অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করার পরে সুভাষ কিন্তু বাধ্য হয়, সমস্তটা বলে। এখন প্রফেসর সুভাষ আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে কেরলের কোনো এক জেলে রয়েছে।